প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, বলি ঘুমুলে নাকি গো? কে কে? এই দেখো, এই বৃষ্টির মধ্যে তুমি আবার এসেছো বুড়ি। একে তো চোখে দেখো না, তার উপর আবার ঠান্ডার ধাঁচ, রাস্তায় সাপ খুব কি না কি আছে। ও কিছু হবে না গো, এই দেখো আমার মাথায় এই টোকটে আছে, এতে ভালোই জল আটকায়। ছাই আটকায় এতে? তা দিনের মধ্যে 10 বার তোমার কি দরকার পড়ে গো? কি দরকারটা কি? হ্যাঁ শুনি। আরে বুড়ি হয়েছি ডাক্তার বাবু, এই শরীরটায় যে কত কি সমস্যা ধরেছে তার তুমি বুঝবে কি করে? তোমরা হলে গে ছেলে ছোকরার দল। বুড়ি না হাতি, এখনো জল কাদা ভেঙে ছুটে বেড়াচ্ছে। আরে আমাদের চেয়েও তোমার শরীরের বাঁধুনি অনেক মজবুত গো, একেবারে ভরন্ত বর্ষা। তা বুড়ি কে বলে তোমায়? হ্যাঁ কি কি বললে তুমি? খবরদার খবরদার যদি ওই কথা মুখে আনো তো, যেমন বাপটা ছিল। যাই, আমি যাই গে। বলি এই বৃষ্টিতে জল টল ঢুকলো কিনা দেখে আসি গে যাই। শহরের মানুষ এই গাঁয়ের বর্ষা তার আবার সইবে কেন? তা না চল। আরে ও বুড়ি, দাঁড়াও দাঁড়াও। কি বললে? বাপ? আমার বাপ? তা কি ছিল সে? তাকে তুমি কতটা চেনো? কই যাও? শোনো শোনো। ও কিছু নয়, ও কিছু নয় বাবা, তুমি যাও, তুমি দৌড় দাও গে যাও। বাপরে বাপ, বড় জল। হরি 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 হরি। চলে গেল? হরি হরি। আজব তো, এতখানি বৃষ্টি বাদলা ঠেলে এলোই বা কেন, আর এত রেগেই বা উঠলো কেন? আর কি যে সব বলে গেল তার তো কিছুই বুঝলাম না। আচ্ছা, আমার বাবাকে নিয়ে কি একটা যেন বলতে গেল না? কি জানে এই বুড়ি, কিছু লুকোলো মনে হলো। পাত্তা লাগাতে হচ্ছে তো এটার। মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত 9টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বুধোর মায়ের মৃত্যুর ছায়া অবলম্বনে আজকের গল্প জননী জন্মভূমিশ্চ। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেনমেন্ট। গল্পের শেষে আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম 10 জন ঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের 10 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আজকের গল্প জননী জন্মভূমিশ্চ। চণ্ডীপুর গ্রামটা চাঁপাডালি পেরিয়ে আরও 10 ক্রোশ ভেতরে। আগে তো পথঘাট বলতে কিছুই ছিল না, শুধুই মাঠ ঘাট, জলা ডোবা, পুকুর আর আলপথ। আলোও ছিল না, কুপি কিংবা লণ্ঠন জ্বলত ঘরে ঘরে। মোড়লদের বাড়ি আর কবিরাজের বাড়িতে শুধু হ্যাজাক ছিল। এখন অবশ্য সেদিন আর নেই। ইলেকট্রিক এসেছে, রাস্তাঘাট হয়েছে, গ্রামের মধ্যে 2টো স্কুলও হয়েছে। খেলার মাঠটাকে পরিষ্কার করে ফুটবল ম্যাচও হয়। তবে চাঁপাডালির কাছে এসব কিছুই নয়। চাঁপাডালি হলো এ তল্লাটের সব থেকে বড় গঞ্জ, মানে কলকাতার মতো। আর 5টা গ্রামের ছেলেমেয়েরা সেখানকার কলেজে পড়তে যায়। বোধিসত্ত্ব চাঁপাডালির কলেজেই পড়াশোনা করেছে। তার বাবা আসানসোলের পিচ কারখানার কন্ট্রাক্টরি করতে করতে মাঝে সাঝেই চণ্ডীপুর চলে আসত। তার বাবার থাকার ঠিক ছিল না, আজ এখানে তো কাল সেখানে। মায়ের সঙ্গে বোধিসত্ত্ব থাকতো এই গ্রামে,
এখানে তাদের 7 পুরুষ না হলেও 4-5 পুরুষের বাস তো বটে। বোধিসত্ত্বর বাবা বিমল কৃষ্ণ চাটুর্যে কিছু লেখাপড়া শিখেছিল, আর তাই বোধ হয় ছেলের অমন শৌখিন একটা নাম রেখেছিল। সে নাম অবশ্য কেউ মনেও রাখেনি গ্রামে, মুখে মুখে তার নাম হয়ে গিয়েছিল বোধি। বোধির মা সরলাবালা সত্যি খুব সরল, চুপচাপ, কেমন যেন ভয়ে ভয়ে থাকতো সব সময়। ছোটবেলায় বোধি বাড়িতে হাজার দৌরাত্ম্য করলেও তার মায়ের মুখ দিয়ে টুঁ শব্দটাও বেরোতো না, মারধর তো দূরস্থান। তাই ঘরে দৌড়ে বদমাইশি করে বোধিরও সুখ হতো না। বোধির যত তাণ্ডব সে সব সহ্য করত বুধ। সেও প্রায় ওরই বয়সী, 2-1 বছরের ছোট বড় হবে তারা। বুধর ভালো নাম বুদ্ধিনাথ, কিন্তু ওর বুদ্ধিটা একেবারেই নেই, বড্ড ভালো মানুষ। তার বাপ যে কবে মারা গেছে তা কেউ জানে না। তার মা মানদা সুন্দরী একা হাতে ছেলেকে মানুষ করেছে। মানদা আর বুধ মানে মা আর ছেলে একেবারে উল্টো মেরুতে। বুধ যত সাদাসিধে, মানদা ঠিক ততটাই হাঁক ডাক করে থাকে। লোকে বলে খান্ডারনি, তা লোকে তো আরও অনেক কিছুই বলে। এই তো সেদিন বুধদের বাড়ি থেকেই তার মাকে অম্বলের ওষুধ দিয়ে ফিরছিল বোধিসত্ত্ব। পথে কলুপুকুরের ধারে আম গাছটার নিচেকার জটলা থেকে হরি কাকা হাঁক দিল। কে হে? আরে বোধি ডাক্তার নাকি? আরে এসো এসো, একবার চাঁদ বদনখানি দেখি। তোমাদের দেখলেও পুণ্য হয় বাবা। কি যে বলেন কাকা, নেকা পড়া জানা ডাক্তার তুমি। এ গাঁয়ের কত ভাগ্যি যে শহরে না থেকেই মশা ম্যালেরিয়ার গাঁ গ্রামে পড়ে আছো। এ তো আমাদেরই পুণ্য ফল। হ্যাঁ কি বলো হে? হ্যাঁ কার্তিক, তাই না? ঠিকই বলেছেন হরিদা, এই বোধি ডাক্তার আছে বলেই আমরা নিশ্চিন্তে বেঁচে বলতে আছি। কি বলো? তা তো বটে। বাপ পিতামহের ভিটে কাকা, ছেড়ে যেতে চেয়েছিলাম, শহরে পসার জমানোরও চেষ্টা করেছিলাম, কিন্তু কলকাতায় মন টিকলো না, তাই অগত্যা। তোমার পিতে মুখে আমরা দেখেছি বটে, তবে বাপকে পানে বড় একটা থাকতে দেখিনি। সেই আসানসোল নাকি কোথায় সে পড়ে থাকতো, তা অবরে সবরে ওই চণ্ডীপুরে এলে তাকে কি আর বাড়িতে মিলতো? হ্যাঁ, তার টিকি তো বাঁধা ছিল। থামুন না হরিদা এবার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই অবেলায় তুমি কোত্থেকে আসছো বাবাজি? রুগী দেখে বুঝি? হ্যাঁ রুগী বটে, আমার বাধা কাস্টমার। ওই বুধর মা আছে না, ওনাকেই দেখতে গেছিলাম। কাল থেকে নাকি অম্বলটা খুব বেড়েছে। ও বুধর মা? ও সেই খান্ডারনি বুড়ি, তার আবার অম্বলও আছে নাকি? আরে আছে তো, আরও আছে। মাজায় ব্যথা, ঠান্ডা লাগা, হাঁপানি, মানে বয়স বাড়লে ওই যা হয় আর কি। অভিশাপ অভিশাপ, বুঝলে কি না? যত টাকা খুইয়েছে ওই মেয়ে ছেলের পেছনে, বাড়ির লোকে তত অভিশাপ এসে ওর গায়ে লেগেছে। আমি কি একা নাকি? এই তো কে তো বিষ্টু, হরেন। আরে বুড়ি এখনো শটান দাঁড়ালে ওই ছেলে ছোকরাদের মাথা ঘুরে যায়। সে কথা আর বলতে। ইলে মাছি কিন্তু বুড়ির এখনো বেশ ডাঁটো, শুধু ওই একটু ডাক্তার ডাক্তার বাই। তবে বাবা একটা কথা বলি তোমায়, ওদিকের পথ বেশি মারিও না বাপধন। কে জানে কিছু ঘুরতে গিয়ে আবার। কে তো বড্ড বেশি বকিস তুই। হ্যাঁ, কত বেলা হলো বলতো? চল 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 চল, এই বেলা নিয়ে ধুয়ে ঘরে ফিরতে হবে। তুমিও যাও বাবা, তুমিও যাও, অনেকটা দেরি হয়ে গেল। বাড়ি গিয়ে বিশ্রাম করো গে, ও বেলা আবার তো চাম্পা ডালি বেরোতে হবে তোমায়। চল 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 চল, চলো চলো। ব্যাপারটা কি হলো? এরা সবাই মিলে দল বেঁধে এমন ভাবে চলে গেল কেন? কিছু খোড়া, এ আবার কিসের কথা বলছিল কার্তিক কাকা? হরি কাকা কি কথাটা চাপা দিয়ে সরে গেল? আগের দিন মানদা বুড়িও কি একটা যেন বলতে গেছিল না?
এরা সবাই মিলে যে এত হেয়ালি করে কেন? আজব কাণ্ড কারখানা, বুঝি না কিছু এদের বাবা। বোধিসত্ত্ব কথাটা কিছু ভুল বলেনি। চাঁপাডালিতে পড়াশুনো শেষ করে এক কাঁড়ি মার্কস নিয়ে কলকাতায় ডাক্তারি পরীক্ষাটা ভালো মতোই উতরেছিল সে। মা তার আগেই মারা গেছে। কি অসুখে যে মা চলে গেল তা সে ভালো জানেও না। চণ্ডীপুরে বাবা আসতো বটে তার, তবে ছেলেকে ডাক্তারি পড়ানোর বাবার যত শখ, নিজের স্ত্রীকে ডাক্তার দেখানোর গরজ তার সিকি ভাগও ছিল না। তাই গাঁয়ের জলপোড়া, তেলপোড়া আর হাকিমি চিকিৎসাকে নস্যাৎ করে দিয়ে তার মা যেদিন স্বর্গে গেল সেদিন থেকেই ডাক্তার হওয়ার জেদটা বোধির ওপর চেপে বসল। মায়ের বাড়াবাড়িতেও তার বাবা কিন্তু আসেনি। অবশ্য খবর দেওয়াও সম্ভব ছিল না। এসেছিল ওই বুধোর মা মানদা বুড়ি। এমনিতে তাকে এ বাড়িতে কোনো দিন পা দিতে দেখেনি বোধি। শুধু মায়ের শেষ দুটো দিন বুড়ি একেবারে জান লড়িয়ে দিয়েছিল। ও তখন অবশ্য সে বুড়ি নয়। ওই দুটো দিন তার মায়ের যা সেবা যত্ন করেছিল মানদা, এমন সেবা সরলাবালা সারা জীবনে পায়নি। যেদিন বোধির মা মারা গেল সেদিন বোধির বাবা বাড়িতে ফিরেছিল। তাকে দেখেই সেই যে বুধোর মা পাত্তারি গোটালো, তারপর থেকে আর সে আসেনি। তবে হ্যাঁ, বাবার চোখ এড়িয়ে গ্রামের শ্মশানে সে যে সারাক্ষণ বোধির আশপাশেই ছিল, তাকে নজরে রেখেছিল, এ কথা বোধি জানে। মায়ের কাজ মিটতে একদিন ঠাঠা রোদে ন্যাড়া মাথায় পাশের গাঁ থেকে কি একটা দরকার সেরে যেন বোধি ফিরছিল। সেদিনটা তার বেশ মনে পড়ে। চণ্ডীপুরের সীমানা থেকে তাদের বাড়ি আরও বেশ কিছুটা দূরে। কলুপুকুরের কাছাকাছি আসতেই বুধোর মায়ের সঙ্গে দেখা হয়েছিল তার। কোথায় গেছিলে বাপধন? নপাড়া গেছিলাম গো, সেরেস্তার কাজে বাবা পাঠিয়েছিল। বাবা, তোমার বাপটারও বলিহারি যাই। এই ঝাঁঝা রোদ, একটু মায়া দয়া নেই বাপু। ছেলের আমার মুখখানা দেখো, একেবারে শুকিয়ে আমসি হয়ে গেছে। এসো এসো বাপধন, এসো দেখি ঘরে, এসো দেখিনি। হ্যাঁ, একটু আম পোড়া করে রেখেছি, যেতে তো আর পারিনি কো, তাই তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি। এসো না বাপধন, এসো এসো এসো। এই শোনো না, দেরি হলে না বাবা খুব চিন্তা করবে গো বুধোর মা। চাই চিন্তা করবে, ও মরদকে আমার জানা আছে। তুমি এসো দেখিনি, কিচ্ছু হবে নি কো, এসো এসো। ভিতরটা ঠান্ডা হলো গো। ভালো লেগেছে তো বাবা? নাও খাও খাও, যেদিন যেদিন পারবে সেদিন সেদিন বেলা বেলি চলে এসো দেখিনি, তোমায় আমি শরবত করে খাওয়াবো এখন। আচ্ছা, শরবত করে তো আমাদের বাড়িতে নিয়ে গেলেই পারো। একটা কথা বলো তো বুধোর মা, তুমি আমাদের বাড়িতে আর যাও না কেন গো? মায়ের শরীর খারাপের সময় অত করলে। আর সে কপাল কি আমার আছে বাপধন? তেমন কপাল করলে তোমার চাঁদ মুখখানা রোজ একবারটি করে দেখে আসতুম রে বাপ। কেন নেই কেন? আজ আমার সঙ্গে চলো না। হরি হরি, কি যে তুমি বলো বাবা, আমি হলুম কে? না না, তুমি ঘরে যাও। হ্যাঁ, বড্ড দেরি হয়ে গেল। বুধোটা আবার কোথায় গেল? আমি আমি আবার দেখি গিয়ে যাই। বুধো, আরে বুধো রে, বুধো। বুধোর মা কেন যে ওদের বাড়িতে যায় না সে কথাটা বুঝতে পারল না বোধি। অথচ তার মা মারা যাওয়ার পরে সুযোগ সুবিধে পেলেই বোধিকে যে সে যত্ন করে যায় সে কথাটা বোধি বেশ বুঝতে পারে। বোধির বাবাকে কি ভয় করে বুধোর মা? হয়তো তাই। এখনো বাড়িতে তার বাবা আছে। মা চলে যাবার পর থেকে সেই যে আছে, এখনো কাজের জায়গায় ফিরে যায়নি বোধির বাবা। বাবা চলে গেলেই বুধো আর বুধোর মাকে এ বাড়িতে এনে রাখবে বলে ভেবেই ফেলেছিল বোধি।
ভাবতে ভাবতে আনমনে বাড়ির কাছে পৌঁছে গিয়েছিল সে। দাওয়ার দিকে তখনও তার চোখ পড়েনি, হঠাৎ শুনল এক গম্ভীর গলা। কোথায় গিয়েছিলে? এত দেরি হলো যে? না মানে বুধোর বাড়িতে গেছিলাম। ওখানে কি আছে? আমি তো তোমাকে নপাড়া যেতে বলেছিলাম। হ্যাঁ, ওখান থেকেই তো কাজ সেরে ফিরছিলাম। পথে খুব রোদ্দুর দেখে বুধোর মা। বুধোর মা কি বলেছে সে? না না, কিছু বলেনি, শুধু শরবত খেতে ডাকছিল। শোনো, কলকাতায় আমার বন্ধু শশী শেখরকে চিঠি লিখেছিলাম, তার উত্তর এসেছে আজ। তোমাকে শশী শেখরের বাড়িতে পৌঁছে দিয়ে আমি কাজে ফিরব। ওখানে থেকেই পড়াশুনো করবে তুমি। তোমার ডাক্তারি পড়ার সব বন্দোবস্ত ওই করে দেবে। আজকের মধ্যে সব গুছিয়ে নাও, কাল সকালেই আমরা রওনা দেব। কালই? কেন, কোনো অসুবিধে আছে নাকি? না মানে শুধু বুধোকে একবার। ঘরে যাও, আর যেন বেরোতে না দেখি। আচ্ছা বাবা। পরের দিন সকালেই কাকপক্ষী ওঠার আগে দরজায় তালা দিয়ে বধিকে আর তার মালপত্র নিয়ে কলকাতায় পাড়ি দিল বধির বাবা। সেদিন থেকে এক টানা 15টা বছর চণ্ডীপুরের সঙ্গে বোধিসত্ত্বর আর কোনো সম্পর্ক ছিল না। ডাক্তারি পাশ করে কলকাতা শহরেই বসার জমিয়ে বসেছিল সে। বিয়ে থা করেনি, ঝাড়া হাত পা। বাবার বন্ধু নিঃসন্তান শশীশেখর বাবুর বাড়িতেই চেম্বার করেছিল সে। কিন্তু ততদিনে জাপানি বোমার ভয়টাও কলকাতায় বেশ জাঁকিয়ে বসেছিল। শহর ছেড়ে তখন সবাই পালাচ্ছে। বোধিসত্ত্ব ভাবল, দেশ গাঁয়ে বাড়ি থাকতে এই শহরে বসে বেঘরে মরার কোনো মানেই হয় না। তাই যেমন গিয়েছিল তেমনই পোঁচলা পোঁচলি নিয়ে আবার চণ্ডীপুরে ফিরে এলো বোধিসত্ত্ব। ততদিনে তার বাবা পরলোকে, তাই এবার আর নিষেধ করার কেউ নেই। যুদ্ধের বাজারে প্রাণ বাঁচিয়ে নিজের ডাক্তারির মানটা বাঁচাতে এসে চাঁপাডালি ছুটল। সেখানে একটা ক্লিনিকও পেয়ে গেল। তার মতো শিক্ষিত ডাক্তারকে জায়গা দেবে না তো আর কাকে দেবে? সপ্তাহে 3 দিন চাঁপাডালির ক্লিনিক, আর বাকি দিনগুলো আশপাশের গাঁয়ে ডাক্তারি করে বেশ কেটে যাচ্ছিল বোধিসত্ত্বর। আসলে এমন একটা অজ জায়গার প্রতি তার কিসের যে এত মোহ, এত টান, বোধিসত্ত্ব ঠিক বুঝতে পারে না। তার মা তো সেই কবেই গেছে, বাপও নেই। কলকাতায় 15টা বছর কাটিয়েও এই চণ্ডীপুরের বাঁধন সে ছিঁড়তে পারেনি। চণ্ডীপুর নাকি বুধোর মা। তাকে আবার গাঁয়ে ফিরতে দেখে বুধোর মার সে কি আনন্দ তা আজও যেন স্পষ্ট দেখতে পায় বোধিসত্ত্ব। সেদিন সকালবেলায় ঘরে ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল সে। বেলা তখন কত কে জানে, হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ। কে? ও বাবা, ও বাবা, সোনার চাঁদ আমার, এই কি দেখি চোখে? ওরে আমি পাগল হয়ে যাব নাকি রে? কে? আরে আমাকে চিনতে পারছো নি বাবা? আরে আমি গো, আমি বুধোর মা। চুলে একটু ফাঁক ধরেছে তাই বুঝতে পারোনি বোধহয়। তা কবে এলে বাবা? আমার কি কপাল, মরার আগে তোমার মুখখানা আর একবার দেখবো। ও বুধোর মা, না না, চিনতে পেরেছি তোমায়। বলো, আমার আসার খবরটা কে দিল তোমাকে? কে আবার দেবে বাবা? কেউ দেয়নি। আমি রোজ দুবেলা তোমার এই দোরের কাছ থেকে ঘুরে যাই। কে জানে, যদি তোমার খবর কেউ দিতে পারে। জানো জানো বাচ্চা, আমার ভগবান জানেন আমি সেই কবে থেকে তোমার প্রতীক্ষা করে আছি বাবা। আজ কি হলো, কাপড় ছেড়ে এদিক পানে একটু এসেছি,
দেখি তোমার দোরে তালা নেই। ওরে বাবা, বুকের রক্তটা একেবারে চলাক করে উঠলো। এই দেখো দেখো, এখনো আমার এই বুকটা কেমন দুতুর দুতুর করছে, দেখো। ও বাবা, বলো কি গো বুধর মা, আমাদের ফাঁকা বাড়িতেও দুবেলা এসে উঁকি দিয়ে যেতে। কই, গ্রামের আর অন্য কোনো বাড়িতে তো এমন বিনা পয়সায় কেউ ডিউটি দিয়েছে বলে শুনিনি। তা এত টান কিসের গো? নারীর টান বাবা। মানে? হ্যাঁ মানে আসলে সেই যে গো, তুমি যখন জন্মালে তখন এ গায়ে তো আর ধাইটাই ছিল নি বাপু, ছিল এই বুধর মা। ও বাবা, তুমি এই বিদ্যেটাও জানো? তা হ্যাঁ গা বাপধন, এই ভিটেতে এখন তুমি থাকবে তো? হ্যাঁ, আর কি করব, কলকাতায় যতদিন বোমা পড়বে ততদিন এখানেই থাকতে হবে। না 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 বাবা, না বাপধন, ওই বোমা মারামারির মধ্যে যেও নিকো, ওরা নিজেরা বোম মেরে মরুক। তুমি বাবা গাঁয়ের ছেলে, তুমি গাঁয়েই থাকো বাবা। তা আমি এই গায়ে থাকলে তোমার কিসের সুবিধে হয় গো বুড়ি? ফ্রিতে বাতের তেল পাবে, এইটি কিন্তু হচ্ছে না। হ্যাঁ না বাবা, আমার আবার কিসের সুবিধে বলো? বাপ পিতে মোর কত কালের ভিটে একেবারে আধারে পড়ে থাকে, দেখে আমার বুকটা কেমন মাঝে মাঝে গুমড়ে গুমড়ে ওঠে। তাই আর কি, যাই বুঝলে, আমার মেলা কাজ পড়ে আছে। তা তোমার ঘরে তো বোধহয় খাবার দাবার কিচ্ছুটি নেই কো। তা তুমি মুখ হাত ধুয়ে নাও বাবা, মুখ হাত ধুয়ে এই গরিবের কুড়েতে দুগাল খেয়ে যে ওখানে বাপধন। ভয় নেই কো, আমি ফিরিতে বাতের তেল চাইবনি, এটা দিয়ে কিনবো। চাঁপাডালিতে ক্লিনিক আর রোগী দুটোই পেয়ে যাওয়ার পরে বোধি বেশ নিশ্চিন্ত হল। কলকাতায় রোজগার বেশি, আবার যুদ্ধের বাজারে ডাক্তারদের দ্বিগুণ লাভ, কিন্তু বোধি বরাবরই নিরুপদ্রবে আর নিরাপদেই থাকতে পছন্দ করে। লোকে বলে তার মায়ের মতো স্বভাব নাকি। অমন চুপচাপ একা একা ঘরকুনো হয়ে থাকাটাই তার পছন্দের। তাই কলকাতার সঙ্গে কাজের সম্পর্ক তৈরি হলেও কাছের সম্পর্ক তৈরি হয়নি বোধির। ফলে চণ্ডীপুরে ফিরে আসতে কোনো সমস্যাই হলো না তার। নিজের বাড়িটা সারিয়ে নিয়ে ওখানেই বেশ চলে যায় তার। আর দেখভাল করার জন্য বুধর মা তো আছেই। এখন তো আর বোধির বাবা নেই, তাই বাবার নিষেধও নেই। আর তাই বুধর মায়ের কাছে খেয়ে আসতে তার কোনো অসুবিধেও হয় না। অবশ্য মানদা বুড়িকে নিয়ে বোধির বাবার সমস্যাটা যে ঠিক কোথায় ছিল সেটা বোধি জানে না, জিজ্ঞাসা করার সাহস পায়নি। করলেও ফল হতো না হয়তো। কিন্তু বোধি যাতে কোনো মতে গ্রামে না ফিরে আসে, বিমল কৃষ্ণ চাটুজ্জে মানে তার বাবার সে ব্যাপারে খুব সজাগ দৃষ্টি ছিল। গত বর্ষায় নেহাত একটা জোর হার্ট অ্যাটাকে চলে গেছে, তাই বোধি পৌঁছনোর আগেই সব শেষ হয়ে গিয়েছিল। 5 মাস খাটার চাকর ছেলেটা বলেছিল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নাকি আচ্ছন্নভাবে বোধি ভেবে আপন মনেই কি সব বিড়বিড় করছিল তার বাবা। বুধ শব্দটা শুনতে পেয়েছে সে শুধু, ওটা নিশ্চয়ই বোধি হবে। বাপ মা মরা বোধি এই চণ্ডীপুরে ফিরে বেশ শান্তি পেয়েছিল। গ্রামটাতে সব আগের মতোই আছে। কার্তিক কাকা হরি কাকাদের দলটাও আছে, শুধু তাদের মাথাগুলো একেবারে ধবধবে সাদা হয়ে গেছে। সেদিন বেলা 10টা নাগাদ বিয়ারি বাজারে রুগী দেখে শর্টকাটে ফিরছিল বোধি। কলুপুকুরের পাশটাতে হরি কাকাদের দলটার সঙ্গে দেখা। বটগাছের নিচে শান বাঁধানো জায়গাটায় একেবারে আসর জমিয়ে বসেছে তারা। বোধিকে দেখতে পেয়েই গলা চড়িয়ে হাঁক পারল। আরে এই যে ডাক্তার বাবু, যে
কি সৌভাগ্য! আরে এসো এসো এসো, আজ সকাল সকাল একেবারে দেব দর্শন, ব্যাপার কি? এসো এসো এসো। আরে এসো এসো, একটু বসো আমাদের কাছে। হ্যাঁ, এই যে আসলে একটু তাড়া ছিল, মানে বুধদের বাড়িতে সকালের খাওয়াটা, আমি বরং ওবেলা আসি। আরে এসো তো ভায়া, এসো এসো। আরে তোমার খাবার নিয়ে কে বসে থাকবে? বুধর মা বুঝি? হ্যাঁ তা ভায়া, বলছি যে অমন সোনার শহরটা ছেড়ে তুমি আবার সেই খালে বিলে ফিরলে কেন বলো দেখি? তুমিও পচা শামুকে পা কাটলে নাকি ভায়া? মানে না মানে বয়সে 50 পেরোলে হবে কি, ওই মেয়ে ছেলে এখনো কচিপানা না মাথাগুলো দিব্যি চিবিয়ে খেতে পারে। দেখো ভাইয়া, একটু সাবধান থেকো। এই মানে বুঝতেই তো পারো, তোমার আবার 3 কোলে কেউ নেই কিনা, তাই আর কি। বুঝতে পারছো নিশ্চয়। তার উপর আবার এখন ধানের গোলা আছে, হাতে সোনার চুড়ি হয়েছে, টাকা হয়েছে গো, অনেক টাকা। ঠমক ঠামক তার দেখে কে? বুড়িহাটের বাঁধুনিখানা দেখেছো একবার? আমাদের কথা নয়, ছেড়েই দাও, গাঁ গ্রামের হাবাতে মানুষ আমরা। তোমার আমার নেকা পড়া জানা বাপু তো, বুঝলে কি না? কি বলো? এবার আমার সত্যি দেরি হয়ে যাচ্ছে কাকা, আমি এগোলাম। যাও যাও, আবার আবার ওবেলা দেখা হবে। এই গ্রাম্য কুটকাচালিগুলো বধি সত্যি নিতে পারে না, তার উপরে তার বাবাকে নিয়ে। তার জন্মের আগে তার বাবা যে কোথায় কি করেছে তার খবর তো বধি জানে না, তার মাও জানত না। বধির মা সরলাবালার 7 চরে রা ছিল না, আর বধির রকচটা বাবাকে সে জমের মতো ভয় পেত। কোনো দিনও একটা প্রতিবাদ পর্যন্ত করেনি সে। বরাবরই অমন ভীতু আর নড়বড়ে এক মানুষকে দেখতে দেখতে বড় হয়েছে বধি। বুধর মাকে দেখে সে আশ্চর্য হয়ে যেত। বুধর সঙ্গে খেলতে গিয়ে তার মাকে যে কতবার নিজের ঘরে ডেকেছে, সে আসতে বলেছে, কিন্তু না, একদিনও বুধর মা আসেনি। তবে বুধর জন্য যখন যা ভালো জিনিসটা সে করত, কাউকে না কাউকে দিয়ে বধির জন্য পাঠিয়ে দিতে তার কখনো ভুল হয়নি। তাকে এত ভালোবাসার কারণটা সে বোঝেনি, আজও বোঝে না। হয়তো বুধ আর তার বয়সটা এক বলেই, কিন্তু না, আর নয়। গাঁয়ের এই মোড়লগুলোর গায়ে জ্বালা ধরানো তামাশার পরে মানদা বুড়ির সঙ্গে সম্পর্ক রাখার আর কোনো মানে হয় না। এরপর তার রান্নাবান্না করে দেওয়ার জন্য খাঁদুর বউকে মাইনে দিয়ে রাখল বধি। মানদা বুড়ি অবশ্য কয়েকবার এসেছে ওর বাড়িতে, রোগী দেখতে যাওয়ার অছিলায় তাকে এড়িয়ে গেছে সে। আর তারপর একদিন গাঁয়ের টিটকিরিগুলো আর নিতে না পেরে কলকাতা স্বাভাবিক হয়ে আসার খবর পেয়ে সুটকেস গুছিয়ে ফের সেই শহরেই চলে গেল বধি। এরপর অন্তত বছর 5 কেটে গেছে। শ্যামবাজারের চেম্বারটা ফের জমিয়ে তুলেছে সে। সকাল থেকে রাত পর্যন্ত রোগীর ভিড় প্রায় লেগেই থাকে। সেদিন রাতের দিকে একটা নেমন্তন্ন ছিল বধির, তাই সন্ধ্যের মধ্যেই চেম্বার শেষ করে উঠতে যাবে এমন সময় অ্যাসিস্ট্যান্ট ছেলেটা এসে তাকে বলল, স্যার, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে, বাইরে বসে আছে। আজ আর দেখা টাকা হবে না গো, আমি এখন বেরোবো। তা তুমি আগামীকাল আসতে বলে দাও। বলেছি স্যার, শুনছে না, বলছে খুব দরকার নাকি, 5 মিনিটের জন্য একবার দেখা করতে চায়। উফ, এই মহা জ্বালা তো। শহরে কি আর ডাক্তার নেই নাকি? পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। হ্যাঁ স্যার। চটপট, সময় নেই কিন্তু আমার বেশি। হ্যাঁ স্যার, এক্ষুনি পাঠাচ্ছি। আমি শুনুন, আমি আজকে তাড়াতাড়ি উঠবো, তো যা বলার। এ কি বুধ, তুই? হ্যাঁ ভাই, আমাকে চিনতে পেরেছিস? এই কিছে বলিস, তোকে চিনবো না? তা তুই আমার ঠিকানা কি করে খুঁজে পেলি রে? খুব কষ্ট করে ভাই, আজ সারাদিন প্রায় কলকাতা শহরটায় চক্কর কেটে
যাকে সে কথা বলতে গেলে এখন মহাভারত। আমার তোকে খুব দরকার ভাই। আমার মাটা। হ্যাঁ, কি হয়েছে তোর মার বল? আমার মা মরতে বসেছে রে বৌদি। হাতুড়ে চিকিৎসা করিয়ে কিচ্ছুটি হলো না গো। মা এখন যায়। মা তোকে খুব দেখতে চাইছে রে, যদি একবারটি। সেই যখন এলি একটু আগে আসতে পারলি না? মা বলেছিল, আমি ভয়ে আসিনি। আসলে এই কলকাতা শহরে একা একা এইভাবে, মানে তার উপরে বড় মানুষের বাড়ি তো। অল রাবিশ। যাকে চল, সময় নষ্ট করে আর লাভ নেই। এই এক একটা মুহূর্ত অনেক দামি। তুই যাবি ভাই? তুই যাবি? হ্যাঁ, কিন্তু এত রেতে যাবি কি করে? কেন, বাড়ির গাড়িতে? 1 মিনিট। সুজন। হ্যাঁ স্যার। শিবলালকে ডাকো আর গাড়িটা বার করতে বলো এক্ষুনি। হ্যাঁ স্যার। আর হ্যাঁ শোনো, রতনের মাকে বলো আমাদের দুজনের মতো একটু রুটি তরকারি আর 2 প্লেট চামচ যেন প্যাক করে দেয়। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি বলে দিচ্ছি। চল বুধো, বাকি কথা যেতে হবে। হ্যাঁ ভাই। এবার বলতো কেসটা, মানে ঘটনাটা কি হয়েছে? ওই মা এই চণ্ডীপুর গ্রাম ছেড়ে তো কখনো কোথাও যায়নি কো। এবারে নপাড়ার গ্রামের ওই ভবানী খুড়িরা, ওরা ওই শ্রীক্ষেত্র যাওয়ার কথা বলেছিল, তো মাকেও নিয়ে যেতে চেয়েছিল তারা। তো তারপরে ওই শ্রীক্ষেত্র মানে পুরী? হ্যাঁ পুরী। এবার তারপর সবাই মিলে ওই জগন্নাথ দর্শনে গেছিল। তো খালি পায়ে ওই মন্দিরে যেতে গিয়ে সেইখানে নাকি পায়ের নিচে কিছু একটা ফুটে যায়। ওই সেখান থেকে কোনো রকমে গ্রামে ফিরে আসার পরও ওই জ্বরটা থামলো না। মানে কত হেকিমি জল পোড়া করলুম রে বোধি, কিছুতেই কিছু হলো না। মায়ের বিকার ধরে গেছে। মা এখন ভুল বকছে, সমানে তোর নাম করছে আর কি সব বলে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। তোকে খুব দেখতে চাইছে। তুই যদি চণ্ডীপুরে থাকতিস রে আমার মাটা, তাহলে। বুঝলাম, পাটা সেপটিক হয়ে বিষিয়ে গেছে। তা মাকে কার কাছে রেখে এলি? হ্যাঁ, তো বউয়ের কাছে? সে আবার নেই রে, সে আবার নেই। গেল বছর সাপের কামড়ে সেও মরেছে। তারপর থেকে আর বিয়ে করিনি। ওই হারুর মাকে বুড়ির কাছে রেখে এসেছি। চরচর করে জ্বর বাড়ছে তার, এত করে খুঁজছে যখন। মরার আগে তোর মুখখানা যদি দেখাতে পারতো একবার। সে না হয় হবে, কিন্তু তুই শ্যামবাজারে আমার চেম্বার খুঁজে পেলি কি করে? ওই গায়ের বিভূতি যেটা ছেলে একসময় কলকাতায় কাজ করেছে না, তো সেই আমাকে বুঝিয়ে দিল। তারপর তো গরু খোঁজা করে তোর কাছে পৌঁছেছি। একই গাঁগঞ্জ, সব জায়গায় আলো নেই, তার উপরে খানাখন্দ ভরা রাস্তা। সেই সব সামলে গাড়ি যখন চণ্ডীপুরে এসে পৌঁছল, তখন বেশ রাত হয়েছে। গাড়ি থেকে নেমেই মানদা বুড়ির বাড়ির দিকে ছুটল বোধি। বুড়ির সামনে গিয়ে যখন বসলো সে, তখন বুড়ির টান উঠে গেছে। বুধো এলি? মাগো, ও মা, বদি এসে মা। মা একবারটি চোখ খোলো না মা। বদি বাবা, বাবা তুই এলি বাবা? এতদিন পর, এতদিন আমি। মা, বুধো, আমার ব্যাগটা, কুইক একটা ইনজেকশন। মা গো, ও মা, মা কেমন থেমে গেল যে। এই বদি, বদি দেখ না মায়ের চোখ দুটো। ও মা, মা গো, মা গো। বধিকে আর ইনজেকশন দিতে হলো না। তার আগেই বধির কোলের ওপর হাত রেখে চলে গেল বুধুর মা মানদা বুড়ি। গোটা চণ্ডীপুর গ্রামকে যে একসময় নিজের আঁচলে বেঁধে রাখত, সেই মানদা বুড়ি চলে গেল। চণ্ডীপুর গাঁয়ের সীমান্তে নদীর ধারের শ্মশানে যখন মানদা বুড়িকে নিয়ে যাওয়া হলো,
বুধ, বোধি, শিউলাল আর হারান মিস্ত্রি ছাড়া বলতে গেলে আর প্রায় কেউই সেখানে নেই। গ্রামের প্রাক্তন রক্ষিতা মরেছে, এর বেশি তো কিছু নয়। যে গতরখানা এবার আগুনে যাবে তার প্রতি আর কিসেরই বা দরদ, না সেসব কারোর নেইও। শ্মশানের কাজ আর গোবেচারা বুধকে সামলে বোধি যখন বাড়িতে ফিরল তখন আকাশ ফর্সা হয়ে গেছে। সেদিনই কলকাতায় ফিরবে বলে স্নান টান করে বোধি একেবারে তৈরি। এমন সময় তার দরজায় কার যেন কড়া নাড়ার আওয়াজ। এ কি রে বুধ, এই তো সবে ফিরলি, এরই মধ্যে আবার তুই কিছু বলবি? আয় আয় আয়, ভিতরে আয়। না না, এই অবস্থায় আর। আরে আয় তো, কিছু হবে না, আয় বস। বলছিলাম কি, তুই চলে যাচ্ছিস? হ্যাঁ রে, আজ তো ফিরতেই হবে, কারণ বলা নেই কিছু, মানে পেশেন্ট মানে রোগীরা এসে তো বসে থাকবে, আর চেম্বারটা এভাবে বন্ধ রাখলে খুব মুশকিল। তা কেন, কি হয়েছে বল না, কিছু বলবি? না আর কি বলি বল তো, তোকে যে কি করে ঠেকাই আমি। আসলে একটা ঠেকায় পড়ে। কিসের ঠেকা? ওই মা একটা ধানের গোলা বানিয়েছিল, তো সেইখানে ওই গাঁয়ের লোকজন তাদের ধান টান জমা রাখতো, কারো কারো গয়নাও মা রেখে দিত। তো কার কতটা ধান আর গয়না আছে সেই সব নেকাপড়া করে দিত ওই হারান। ও তো ওই ক্লাস 7 অবধি পড়েছে। তো ওই কাগজের তারাগুলো সিন্ধুকে আছে, একবার যদি তুই দেখে দিতিস। লোকে তো তাদের জিনিস ফেরত নিতে এলো বলে, আর এইদিকে মানে আমি তো হারানকে দিয়ে দেখিয়ে নে না, ও সব বুঝিয়ে দেবে এখন তোকে। না আচ্ছা, আমি না হয় বলে দিয়ে যাব। মানে মা তো তোকেই সবচেয়ে বেশি বিশ্বাস করতো, আমাকেও বলতো ওই নেকাপড়ার কোনো ঝামেলা হলে বদির কাছে যাস বাপ, এই পৃথিবীতে ওই একটা ছেলেই তোকে ঠকাবে না। আসলে আমি বোকা শোকা তো, তাই মার ভয়, মানে ওই মায়ের শেষ ইচ্ছেটা। আমি জানি তোর খুব ক্ষতি হবে, তবু যদি একটা বার। আমারও তোরা কেউ নেই বল। বুঝেছি, কিন্তু সেই সব কাগজপত্র দেখতেই তো একটা গোটা দিন চলে যাবে রে, তার মানে আজ আর ফেরা হবে না। এদিকে চেম্বার। আচ্ছা চল, এই বুড়ির আপদ বালাইগুলো সব আজ মিটিয়ে ফেলি, নইলে আবার ভূত হয়ে ঘাড়ে চাপলে মুশকিল। বোধিকে নিয়ে নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে দেয় বুধ। তারপর সিন্দুক খুলে কাগজের তাড়াগুলো বের করে আনে। কার নামে কত ধান, গয়না, বাসন, কি কি জমা আছে সে সব মিলিয়ে মিলিয়ে একের পর এক তালিকা বানাতে থাকে বোধি। তিল তিল করে কম সম্পত্তি জমায়নি মানদা বুড়ি। বুধি এসব জানতই না। হিসেব করলে বুধর এখন পায়ের ওপর পা তুলে বসে খাওয়ার সময়। বোকাশোকা ছেলেটা তার কিচ্ছু জানে না। বুধি ভাবে সত্যি তার জায়গায় গ্রামের অন্য কেউ যদি আসতো তাহলে এর অনেকটাই বেহাত হয়ে যেতে পারত। বুধ হয়তো বুঝতেও পারত না। তেল ছিটছিটে পোকায় কাটা হলুদ হয়ে আসা কাগজপত্রগুলোর কাজ শেষ করতে করতে বেলা গড়িয়ে প্রায় দুপুর হয়ে এলো। এবার সিন্দুক খুলে সেগুলো আবার যথাস্থানে রাখতে গিয়ে সিন্দুকের ভেতরে লাল শালুতে মোড়া একটা ছোট্ট পুঁটলি দেখতে পেল বুধি। কবেকার পুঁটলি ওটা কে জানে। ধুলোর আস্তরণ জমে তার লাল রংটাই ফ্যাকাশে হয়ে গেছে। অতি কষ্টে সেই পুঁটলির গিঁট খুলতেই বেরিয়ে এলো শিশুদের ঘুনশিতে বাঁধার মতো একটা ছোট্ট কালো কার, দুটো সোনার বালা আর দুখানা ঝুরঝুরে হয়ে আসা কাগজ। এগুলো এমন আলাদা করে রাখা আছে কেন বুঝতে পারে না বুধি। খুব সাবধানে একটা কাগজ খোলে সে, আর খুলতেই চমকে ওঠে, এই যে তার বাবার হাতের লেখা। হ্যাঁ,
বোধের চিনতে ভুল হয় না, নিচের সইটা তার বাবারই, বিমল কৃষ্ণ চাটুজ্জে। এ তো একটা চিঠি, মানদা বুড়িকে চিঠি লিখেছে তার বাবা। তার মানে বুড়ি পড়তে পারত। দম বন্ধ করে মনে মনে সেই চিঠিটা পড়তে শুরু করলো বোধি। মানদা, চাঁপাডালির বাড়ি থেকে খোকা সমেত তোমাকে এবার চণ্ডীপুরে নিয়ে আসব। বন্দোবস্ত সব পাকা করে ফেলেছি। বাপ মা মরা, মামার বাড়িতে লাথি ঝাঁটা খাওয়া এক অনাথ মেয়েকে বিয়ে করেছি। তার জন্য অবশ্য ওর মামাকে বিস্তর টাকা দিতে হয়েছে। সে যাক, আমার ছেলেটার একটা মা দরকার ছিল। তোমাকে তো আর সে পরিচয় দিতে পারি না, কেন তুমি জানো। বউ আর খোকা নিয়ে আসানসোল থেকে ফিরলে গ্রামের লোকে কিচ্ছুটি মনে করবে না। এই অনাথিনী জন্মেও তার খোকার কাহিনী কারো কাছে বলবে না, সে বিশ্বাস আমার আছে। তবে এই খোকা যে তোমার পেটে এসেছে সে কথা যদি কারো কাছে বলেছ তো তোমার কি করতে পারি তা আশা করি তুমি জানো। তবে না, খালি হাতে তোমাকে ফেরাবো না, তেমন মানুষ বিমল কৃষ্ণ নয়। তোমার জন্য একজোড়া সোনার বালা গড়িয়েছি, টাকা যা চাও দেব, সঙ্গে বালা দুটো। এই নিয়ে খুশি থেকো। খোকাই চণ্ডীপুরেই থাকবে, তবে খবরদার ওর কাছে যাওয়ার চেষ্টা করবে না, এই বলে রাখলুম। চণ্ডীপুরের লোকে জানবে তুমি শরীর সারাতে এতদিন হাওয়া বদলে গেছিলে, মনে থাকে যেন। ইতি বিমল কৃষ্ণ চাটুজ্জে। চিঠিটা পড়ে বোধির হাত পা কাঁপতে লাগলো। তার দু চোখে অন্ধকার নেমে আসছে। এ কি পড়ল সে? যা পড়ল ঠিক পড়ল তো? তার মাথা ঝিমঝিম করছে। দেওয়ালে হেলান দিয়ে চুপ করে খানিক্ষণ বসে রইল বোধি। তারপর ধীরে ধীরে আর একটা কাগজ খুলল। সেখানে স্পষ্ট করে একটা লাইন লেখা। সেটা যে মেয়েদের হস্তাক্ষর বুঝতে অসুবিধে হলো না বোধির। সে কাগজে লেখা আছে, আমার বিষয় সম্পত্তি সমান 2 ভাগে ভাগ হবে। 1 ভাগ বুধোর, আর 1 ভাগ পাবে বোধি। সই করেছে মানদা সুন্দরী দাসী। তার মানে বোধি যা ভেবেছে তাই। মানদা বুড়ি লেখাপড়া জানতো, আর ওই কালো কাঠটা ওটা তাহলে জন্মের পরে তারই ঘুনশিতে বাঁধা ছিল। সেটাকেই এতদিন যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছে বুধুর মা, তার প্রথম সন্তানের একমাত্র সম্বল। বোধি আর পারে না। 2টো কাগজ হাতে নিয়ে চুপ করে বসে থাকে সে। অজান্তেই তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে নামে। নামতে নামতে সেই কাগজের ওপর পড়ে 40 বছরের পুরনো কালি একটু একটু করে ধুয়ে যায়। দলা পাকিয়ে যায় তার জীবন আর জন্ম। বুধুর শূন্য দৃষ্টি আর হাঁ মুখের দিকে তাকিয়ে এবার টুকরে কেঁদে ওঠে বোধি। কাঁদতেই থাকে। এই যে নারীর টান। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বুধোর মায়ের মৃত্যুর ছায়া অবলম্বনে গল্প জননী জন্মভূমিশ্চ। আজকের প্রশ্ন, সিন্দুকের মধ্যে লাল শালুতে কি মোড়া ছিল? প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম এই 9টার গল্প চ্যানেলেই ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের রক্ত সংবাদ গল্পে প্রশ্ন ছিল, অংশুমান কতজনকে খুন করেছে? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন টিঙ্কু সূত্রধর, কোয়েল বিশ্বাস, মৃত্তিকা সরকার, পল্লবী হালদার, প্রিয়াঙ্কা কোটাল, স্বাগতা, কুনামি মুর্মু, বিউটি পাল, প্রতাপ ঘোষ ও মণি। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট।
আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।